সত্যবতীর গল্প আমার লেখা নয়, এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকেই দেখছি, এখনো দেখছি। বরাবরই বলি, বকুল তোমাকে নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যি পৃথিবীর একজন, এ কথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউ নয়, অতি সাধারণের একজন, একেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লিখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা, হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন, সুবর্ণলতার শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধে সব সময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে, এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কত অংশে শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কত অংশে জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেশে পারে না বকুল। মানুষকে ভালোবাসে বলেই তো। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামের ছায়া অন্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে ওঠে নদীতে গিয়ে মিশে স্রোত হয়ে ছোটে। সেই ধারায় ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়া অন্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বৈকি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পাড়ুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পাড়ুলদের মা, দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র একজন। তারা একলা এগিয়েছে খানা ডোবা ডিঙ্গিয়ে, পাথর ভেঙে, কাটা ঝোপ উপড়ে। পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আরেকজন, তার আরাধ্য কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনি করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে বকুল পাড়ুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বৈকি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলেই কাজ শেষ হলো না, রথ চলার পথ চাই যে। সে পথ কে কাটবে কে জানে, সে রথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে। নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও এক সময় হাসত,
এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে সার মাকড়ি, পায়ে ঝাঁঝর মল, বৃন্দাবনী ছাপের ৮ হাতি শাড়ি পরা ৮ বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনো ঘর বসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়া শুদ্ধ ছেলে মেয়ের দল ও নেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা, ঠাকুমা, জেঠি, পিসি এটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছারের উপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুর্যে। চাটুর্যে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তার নয়। অন্য শাস্ত্রপালা, বেদ বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী। তাই গ্রামে ওর নাম নারীটেপা বামুন। ওর বাড়ির নাম নারীটেপার বাড়ি। রামকালের প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতি গোত্রের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্রও। নইলে ওই আদা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালের প্রথম সন্তান। সে যুগের হিসেবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধে পড়ে রামকালের বাবা জয়কালী একদিনের জন্যে সদ্য উপবীতধারী পুত্র রামকালের উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতির। মহোৎসাহে সে ভার নিয়েছিলেন রামকালী। তার আরতির ঘণ্টাধ্বনিতে সেদিন বাড়ি শুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল। কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুর ঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে নাড়া মাথার উপর কদম ছাট চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল তার। ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়। জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি? ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করালে যা হয় তাই হয়েছে। সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াত করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালীর। হ্যাঁ, করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরেই সুর মিলে বললেন, হ্যাঁ, জানি না এখন কার কি অদৃষ্টে আছে। ফুল তুলসীর ভুল নয়, একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, এই রেমো। চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আতঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্ন গ্রামের নয়। অতএব সে বেলের আটার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃসকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম!
রামকালীর চোখের সামনে কতগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ করো রেমো। জয়কালী ভীষণ মুখে বললেন, তোর কপালে মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল। রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করলো রামকালী। কোন অপরাধে বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন? খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্য রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলি তুই না? রামকালী কোনো উত্তর করল না। পুজোর ঘরেই তো তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু কই? কি? যথারীতি হাত পা ধুয়ে তার পৈতে পাওয়া চেলির জড়াটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর তারপর তো আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাই করে মাথায় একটা ধাক্কা লাগলো। জল দিয়েছিলি ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরো ২-১০টা ধাক্কার ভয়ে বলে বসল, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো সে জল গেল কোথায় রে হতভাগা? গেলাস একেবারে শুকনো? প্রশ্ন করছেই ঠাকুমা। বুকের গুরু গুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণস্বরে বলে বসলো, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কি কি বললি? আরেকবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরো গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া সোর বনভরা। ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হও, ভূত হওনি তুমি, শয়তান হয়েছ। ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা বলছো। অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বশে আবারও মিছে কথা বলে বসে, হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি আমি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরে চাড়াল। হ্যাঁ, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর জল খেয়ে ফেলেছে? হ্যাঁ, ঠাকুর জল খায়? মাথার মধ্যে জ্বলছে। রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় টর ভুলে বলে বসলো, খায় না জানো তো জল দাও কেন? ও, আমার মুখে মুখে চোপা। জয়কালী আরেকবার শেষ বেশ খড়মটার সদ্ব্যবহার করলেন, করে বললেন, যা দূর হ, বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এর বেশি আর কিছুই করেননি জয়কালী। আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গেই করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়? রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে আসছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি, কারণে অকারণে উঠতে বসতে বাড়ির সকলকেই বলে, জনার্দন দয়া করো, কিন্তু কথায় সে দয়ার কণিকা মাত্র। রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করলো, ঠাকুর এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে বেদবাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি। এক মুঠো বাতাসা খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়া মাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করলো রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে। অমোঘ সত্য শুধু খড়ম। পৈত্যের সময় তারও একজোড়া খড়ম হয়েছে। তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দ্বন্দ্বে সমস্ত পৃথিবীর উপরই সে ব্যবহারটা করতে ইচ্ছে করছে। পৃথিবীতে আর থাকবো না আমি,
প্রথমে সংকল্প করল রামকালী। তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করল, পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরও একটা জিনিস রয়েছে, পৃথিবীর প্রতীক যেটা, তার মানে বাড়ি। বাড়ি ছাড়বে রামকালী। জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়, তাই আর বাড়ি আসবে না সে। তখন নারী টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুর্যে বাড়ি ছিল। সকলের শ্রদ্ধা সমীহেরও আধার ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে সাড়া পড়ে রইল চাটুর্যেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে, অর্থাৎ রামকালী হারিয়ে গেছে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, গ্রামের সকল দেবদেবীর কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিছুই হলো না। ক্রমশ সকলে যখন প্রায় ভুলে গেল চাটুর্যেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোন একটি যুবক একদিন ঘোষণা করলো রামকালী আছে। সে মুর্শিদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কবরেজ গোবিন্দ গুপ্তর বাড়িতে রয়েছে, তার সাকরেদি করে কবিরেজি শিখছে। শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাবার খবর, যুগপথ উল্টো পাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন। আনন্দে হৈ হৈকার করতে হবে কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বদ্যিবাড়ির ভাত খাচ্ছে, বদ্যিবাড়ির আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি, এ কথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি সে আনন্দ? না। তাহলে আবেগ? না। অনুতাপের যন্ত্রণা, মুক্তির শোক? প্রশ্ন। তাই গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালীর নিজের একবার যাওয়া দরকার। সরেজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। তাছাড়া সেই লোক প্রকৃতই রামকালী কি না তাই বা কে জানে। যে দেখেছে সে তো নিকটাত্মীয় নয়, চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে পড়লেন। আমি যাব। আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার্য আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল বলে জনার্দনই তোমার এত বড় হলো? বলতে পারল না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনাতে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্থ ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুর্শিদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুর্শিদাবাদে। তারপর আবার চাল ছিঁড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকার কিনারে গিয়ে ধর্ণা পাড়া। খরচও কম নয়। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানো সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কি ছিল? রাগ হলো সেই ফাজিল ছোকরাটার উপর, যে এসে খবর দিয়েছে, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়ে গিয়েছিল। ওই ফাজিলটা এসে খবর না দিলে আর, কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে। তাই সব ঝঞ্ঝাট পুইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক। রামকালী নিঃসন্তান গোবিন্দ বদ্যির পুষ্টি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে একেবারে রাজবদ্যি হয়ে টাকার মোট নিয়ে বিদেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করতে নেই। তাছাড়াও তো জাতিচ্যুত। যাদের একটু
কম ঈর্ষা হলো। তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ। আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুর্যের জন্য কোনো এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালের নাম ভুলতে বসলো, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবদ্যি হয়ে কাজ নেই বাপু। রাজ্যে এখন ভেতরে ভেতরে গুণ ধরতে বসেছে, অর্থাৎ গুণ ধরতে বসেছে। নবাবের নবাবি তো শিখেই উঠেছে। আমার এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজের নবাবি করগে। আমরা স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসে মনস্থির করেছি। অগত্যা চলে এসেছে রামকালী, গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তের পালকিটাও পেয়েছে রামকালী, নৌকায় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গেছেন। এই এক মস্ত আফসোস। বাবাকে একবার দেখাতে পারল না রামকালী। সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। 1 নাম্বার পরিচ্ছেদ শেষ।